এই অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে এই সরকার মানে নষ্ট করছে। আমরা দেখেছি গত ঈদের মতো এই ঈদেও ঈদযাত্রায় যে অব্যবস্থাপনা সেটা হচ্ছে, এবং আমরা অনেক দুর্ঘটনার খবর শুনতে পাচ্ছি দুঃখজনকভাবে। এটা মিসম্যানেজমেন্টের কারণে হচ্ছে বলে আমরা মনে করি, এবং ঈদে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে এই সব ঘটনা পূর্বের মতোই চলছে। গতবারও আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, সংস্থাগুলো আছেন, তারা ফেল করেছেন। এবারও তারা ফেল করেছেন নাগরিকদের একটা সুন্দর ঈদযাত্রা উপহার দিতে। আমরা আরেকটা বিষয়, খুব রিসেন্টলি যেটা ঘটছে, বিসিবি নির্বাচন। আমি এর পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সাথে যেহেতু জড়িত ছিলাম, সেজন্য বলা প্রয়োজন। পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সময় আপনারা অনেক টকশোর পরে টকশো, আলোচনা, আন্দোলন, কর্মসূচি দেখেছেন যে নির্বাচন অব্যবস্থাপনা হচ্ছে। তো এই নির্বাচনে কি হয়েছে? আমার পরিচিত, এখন তো আমি একটা পার্টিতে আছি, এই পার্টির থেকে পার্টির কাউকে আপনি দেখবেন না যে কাউন্সিলর অথবা ডিরেক্টর হয়েছে, কেউ হয় নাই। প্রত্যেকটা লোক স্পোর্টস সেক্টর থেকে এসেছিল, প্রত্যেকটা লোক স্পোর্টস এক্সপার্টিস থেকে এসেছিল, সংগঠক হিসেবে এসেছিল। কিন্তু এবারে কালকে রিপোর্ট দেখলাম যে কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুফাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। ওই যে যেমন আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে। এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক যাকে সরকার নিয়োগ করেছে সিটি কর্পোরেশন, তিনিও এসেছেন। তো এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড। এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। যখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিটা হয়, তখন জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো সরকার থেকে সর্বশেষ পদত্যাগ করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। এবং দ্বিতীয়ত, জাতীয় নাগরিক পার্টিকে অনেকেই বলেন যে সকল পার্টিকে জানানো হয়েছে, সকল পার্টি জানে। জাতীয় নাগরিক পার্টিকে আমি আমার আহ্বায়কের থেকে কনফার্ম হয়েছি, সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। এটা আমি ক্লিয়ারলি আজকে আমাদের পার্টির পজিশন জানাচ্ছি। এবং আমরা অনেক সময় অনেক কিছু শুনি যে এই চুক্তি হওয়ার ক্ষেত্রে তো 90 দিন সময় ছিল, আপনারা সবাই জানেন যে 90 দিন সময় দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে চুক্তিটা করতে হবে। তো চুক্তিটা আমরা দেখলাম যে সরকার 1 মাসের মধ্যেই করলো, 30 দিনের মধ্যেই করলো, আরও কিন্তু 2 মাস সময় ছিল। তো অনেক সময় আমরা শুনি যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি তো বিএনপির সাথে সমঝোতায় থেকেই অন্তর্বর্তী সরকারে আসলে সার্ভ করেছেন। তো তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু জনমনে, এবং যারা নীতি নির্ধারক বিভিন্নভাবে উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। তো আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে এত আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে। তো আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন, তাহলে তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তারেক রহমান এই চুক্তিটা করেছে। আর যদি এর আদারওয়াইজ কিছু হয়, তাহলে ওই চুক্তি আপনারা রিভিউ করেন, বাতিল করেন। চুক্তির যে অংশগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, বা যেখানে মনে করেন বাংলাদেশের স্বার্থ, আমরা তো সবসময় আমাদের জাতীয় স্বার্থের কথা বলি, সেটাকে আপনারা সেফগার্ড করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা চালান।